আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি পুষ্প প্রণয় ধারা, পর্ব ৬। লিখনীতে মিম আক্তার। ইরা ধীরে ধীরে পাশ কাটিয়ে এক দৌড়ে চলে গেল তুলির রুমে। এ রুমে ইরা তুলি থাকে একসাথে। ইরা বের হয়ে যেতেই অর্ণব ধপ করে বিছানায় শুয়ে বলতে লাগলো, তুই আমায় ভয় পাওয়ার মতো আমি কিছুই না, তুই আমার ভেতরের অংশ। ইরা রুমে ঢুকে বলতে লাগলো, শুধু ক্রাশ খেয়েছি তাই, একটু সুন্দর বলে। আচ্ছা, কেউ ভয় পেলে কি আনন্দ পায় লোকটা? তোকে মুড়ির মতো চিবায়ে ছাড়বো শালার বেটা। তুলি বলল, কি ভিড় করছিস? আর কই ছিলি এতক্ষণ? তোদের বাড়ির সিংহের হাত থেকে বেঁচে ফিরেছি। কি আবল তাবল বকছিস এরা? বাদ দে, অনেক রাত হয়েছে, চল ঘুমাই। আজ ইরাদের রেজাল্ট দেবে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। এ পর্যন্ত সেলিনা হায়দার কয়েকবার কল দিয়েছে, ঈশাতও কল দিয়েছে, রুহিকে বেশ কয়েকবার। সবাই চুপচাপ, আজান রেজাল্ট জানার ট্রাই করতেছে। তুলি ভালো স্টুডেন্ট, বেশ টেনশনে আছে, পানি খাচ্ছে একটু পরপর। এরা একেবারে গরম হয়ে বসে আছে, মনে মনে অনেক গালাগালি শুরু করেছে অলরেডি। রেজাল্ট দেবে মানেই তো বিচার সভা বসবে, যেন পরদিন দেশ চালাতে যাব সব কটা বদের হাড্ডি। কিন্তু বাহিরে মুখ শান্ত গলায় হেসে বলল, আসলে আমি আবার খুব অল্পতেই সন্তুষ্ট, 4.00 হলেই হবে, আল্লাহ ভরসা। তুলি বলল, A+ না আসলে আমি মরেই যাব। এরা চোখ কটমট করে তুলির কানে ফিস ফিস করে বলল, আরে শান্তির মা, ব্রিলিয়ান্ট সাকসেস সবসময় টপারদের মতো মুখ করে রাখার কি খুব দরকার? মির্জাফরের গোষ্ঠী। অবশেষে আজান রেজাল্ট জানলো, এরা 4.10 পেয়েছে। তুলির A+ এসেছে। এরা বলল, 0.10 তো বেশি পেয়েছি। রুহি ভাবি, ভাইকে বলে দাও তো রেজাল্টটা। আর তুলি তোর মোবাইলটা দে, আম্মুকে জানাই। গভীর রাত, সবার ঘরের আলো নিভে গেছে। এরা ঘুম থেকে উঠেছে, তৃষ্ণা পেয়েছে। পানির বোতলে পানি না থাকায় গজগজ করে চোখ ডলতে ডলতে নিচে নামছে। আলো খুব স্লান, করিডোরে শুধু দুটো বাতি জ্বলছে। এরা খুবই বিরক্তি নিয়ে বলল, উফ, এ বাসার পানিরও ঠিক নাই, শালার পানির এখনই শেষ হতে হবে। আমার আরামের ঘুমের এমন অকাল মৃত্যু কি খুব দরকার ছিল? ঠিক তখনই অর্ণব সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এরা খেয়াল না করে হঠাৎ ধাক্কা খেয়ে সিঁড়িতে বসে পড়ে। হাত ধাক্কা লাগে সিঁড়ির সাইডে লোহায়। সাথে সাথে ইরা মুখ বাঁকিয়ে কান্না শুরু। ইরা চেঁচিয়ে কিন্তু আস্তে, আও, আমার হাত, উফ, কোন কানারে, চোখ নেই, চোখ মাথায় নিয়ে চলাফেরা করস? অর্ণব থেমে দাঁড়ায়, মুখ গম্ভীর, কিন্তু চোখে অদ্ভুত টান, কিন্তু গলার সুর ঠান্ডা রাগী। দৌড়াদৌড়ি করিস কেন সবসময়? দেখে চলতে পারিস না? সব সময় একটা না একটা ঝামেলা লাগিয়ে রাখিস, রাবিশ। এরা একটু নাটকে ভঙ্গিতে কাঁদতে থাকে, যেন বড় দুর্ঘটনা ঘটেছে। আমার হাত ভেঙে গেল গো, আহ কি ব্যথা, এবার বুঝি তুই বাঁচবি না ইরা, তুই শেষ। অর্ণব নিচে ইরার মুখোমুখি বসে ইরা হাতটা আলতো করে ধরে দেখতে থাকে, চোখে আতঙ্ক আর কিন্তু মুখে ভাব কঠিন। অর্ণব গলা ভারী হয়ে যায়, কিন্তু রাগ লুকাতে পারে না। কিছুই হয়নি, নাটক করিস না, এটা ছোট আঘাত, কিছু হবে না, এত কান্নাকাটির কিছুই হয়নি। আপনার কি আমি কাঁদলে, আপনার কি কোনো পেমেন্ট করতে হবে আমায় কাঁদার জন্য? আল্লাহ কি ব্যথা গো। অর্ণব কণ্ঠে তীব্র গাম্ভীর্যতা বজায় রাখতে চেয়েও পারছে না। দৃষ্টিতে অদ্ভুত মায়া ও মমতা কাজ করছে। ইরা কান্না বন্ধ করে না করতে পেরে বলল, ব্যথা লাগছে, বেশি ব্যথা লাগছে? ইরা অভিমানী স্বরে বলল, আমার ব্যথার কদর আছে? এই ইরা ব্যথা পেলে সবাই খুশি হয়। অর্ণব এক মুহূর্ত চুপ থাকে। কদর? অনেক কিছুই হচ্ছে, অনেক কিছুই হয়, শুধু তুই বুঝিস না, জানিস না। এবার ওঠ আর কান্না করা বন্ধ কর, সবাই জেগে যাবে। এরা নীরবে মাথা নাড়ে,
কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ ভয় পেয়েছে। এর আগে ষাঁড়টাকে কি আরও বেশি রাগিয়ে দিল? ধীরে ধীরে ইরাকে হাত ধরে দাঁড় করিয়ে দেয় অর্ণব। চারপাশে নিস্তব্ধতা, শুধু দুজনের মাঝেই নীরবতার ভেতর এক অজানা আবেগ বাজতে থাকে। কে জানে এটা কেমন অনুভূতি, দুজনের কাছে আলাদা আলাদা নাকি একই রকম। একটা দীর্ঘশ্বাস ফেলে গ্লাসটা নিয়ে রান্নাঘরে গেল অর্ণব। পানি ভরে তুলির রুমের সামনে গিয়ে বলল, আসবো? আসেন। অর্ণব পানির গ্লাসটা দিয়ে বলল, নে তোর পানি। একটা ওষুধ দিয়ে বলল, পেন কিলার খেয়ে নে, ব্যথা করবে না। সকালে জলিল কাকাকে বলবো এক্স রে করে এনে দিতে। এরা ভয়ে ভয়ে ওষুধ খেয়ে নিল। বিছানায় শুয়ে পড়তেই একটু পর চোখের পাতা ভারী হয়ে এলো। অর্ণব চুপচাপ দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি ইরার ঘুমন্ত মুখে আটকে গেল। ভেতরের ফিলিংস ধরে রাখা যায় না, অথচ ঠোঁটের কোণে শুধু একরাশ কঠিন নীরবতা। অর্ণব মনে মনে বলল, তুই বুঝবি না ইরা, তোর প্রতিটা ব্যথা আমার বুকের ভেতর আগুন ধরায়। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন ইরাকে নারায়ণগঞ্জে নিয়ে যায় ইশাদ, কারণ ওদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। সকাল থেকে সওদাগর বাড়ির সবাই কাজে ব্যস্ত। সবাই রওনা হবে হায়দার মঞ্জিলের উদ্দেশ্যে। এটা হায়দারদের পুরনো মঞ্জিল। হায়দার বাড়ির সব বিয়ে এ বাড়িতেই সম্পন্ন হয়। আজও তার ভিন্নতা হবে না। দুই পরিবার সব কাজ সেরে এক সপ্তাহের জন্য সুবর্ণপুর গ্রামে যাবে। দুপুর গড়িয়ে আসছে, কালো গাড়ির ভেতরে মাটির রাস্তায় ঢুকেছে সুবর্ণপুর গ্রামে। গাড়ির জানালার বাইরে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম ছবি। রাস্তার দুপাশে সবুজ ধানক্ষেতের মাঝে নারকেল গাছ আর তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কাঁচা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে গরুর গাড়ি। গ্রামের বাতাসে কাঁঠাল, আম আর পাকা ধানের গন্ধ ভেসে আসছে। দূরে একটা পুরনো মসজিদের সাদা মিনার দেখা যাচ্ছে, যার পাশে বিশাল বড় বটগাছ। গাড়ির ভেতর থেকে এরা জানালার বাইরে তাকিয়ে হাঁ হয়ে গেল। এত সুন্দর! তোমার বাবার আর কয়টা বাড়ি আছে গো? সেলিনা হায়দার শান্ত ভঙ্গিতে বলল, তোমার জন্মের পর আর আসা হয়নি সুবর্ণপুর, তাই তোমার কাছে অজানা। তোমার নানারা সব ভাইয়েরা এখান থেকেই বড় হয়েছে। এখন শুধু সারোয়ার কাকাই আছেন বাড়িতে, আর কেউ থাকেন না। এরা মনে মনে বলল, মির্জাফরের গোষ্ঠী বড় আছে। সম্মান দিয়ে কথা বল ইরা, হাজার হোক। আফটার অল ইউর শ্বশুরাল। আয়েশা সদাগর বলল, এই দামড়ের মুখ বন্ধ হয় না। ইরা রেগে বলল, বুড়ি তোমার থেকে একটু কমই চলে। সেলিনা হায়দার কোনো মতে ইরাকে চুপ করালো। গাড়ি থেকে নামতেই সুবর্ণপুর হায়দার বাড়ি যেন চোখ ঝাঁঝিয়ে গেল। বড় গেট, বিশাল ফলের বাগান, পুকুর ঘাট, সবুজ ধানক্ষেত, আর মাঝখানে দাঁড়িয়ে আছে দোতলার রাজকীয় অট্টালিকা। ইরা, মীরা, রিমি, উষা গেট পার হতেই হকচকিয়ে গেল। ওমা, এত সুন্দর! আয়েশা সওদাগর আকলিমা খাতুনকে খোঁচা মেরে বললেন, আমার বড় ছেলেকে বিয়ে করিয়ে আমি জিতছি। ইরা চেঁচিয়ে বলল, এই দাদু, তোমার এই ডায়লগটা কি যে ভালো লাগছে! পুরো ড্রামার ভিলেন ক্যারেক্টারের মতো। উফ, লাজবাব! আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম দিক শুনতে খানিকটা কাজিন রিলেটেড সব গল্পের মতো লাগলেও গল্পটা ভিন্নতা আছে। খুব সুন্দর গল্পটা। শুনুন আস্তে ধীরে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।